তুমি কি ভাবতেছো তুমি 2026-এ আইএলস দিবা? তুমি কি এটা জানো 2025 থেকে 2026-এর কোয়েশ্চেন্স প্যাটার্নে অনেক চেঞ্জেস আসছে? তুমি যদি সেটা না জেনে থাকো, আমি আজকের এই ভিডিও বানাইছি তোমার জন্য। হাই গাইজ, আমি রিদান অ্যান্ড ওয়েলকাম টু দিস আইএলস সেশন। বাট বিফোর আই স্টার্ট টকিং অ্যাবাউট কোয়েশ্চেন প্যাটার্নে কী কী চেঞ্জেস আসছে, আমি আগে এটার ব্যাপারে কথা বলতে চাই যে তুমি কেমনে প্র্যাকটিস করতেছো ইন দ্য ফার্স্ট প্লেস। দেখো, there is nothing to hide about the fact যে বাজারে কিন্তু অনেক বই আছে। ওখানে কিন্তু মানুষজন লিটারালি বান্ডলস করে করে বিক্রি করেছে আইএলস, মানে কেমব্রিজ আইএলস 11 থেকে 15 বা কেমব্রিজ আইএলস 11 থেকে 17, মানে এইভাবে বান্ডলস করে করে বিক্রি করে। আফটার 2026 বেশ কিছু চেঞ্জেস আসছে। সো আই উড সে তুমি যদি প্র্যাকটিস করতেছো বুকস কিনে, এতগুলি বই না কিনে জাস্ট বাই দ্য লেটেস্ট ওয়ান, যেটা হচ্ছে কেমব্রিজ আইএলস 20, মানে কেমব্রিজ আইএলসের 20 যেটা। ওখানে আপ টু ডেট তোমার প্র্যাকটিস করার জন্য যা যা মেটেরিয়ালস দরকার সব কিছু পেয়ে যাবে। আর তুমি যদি কোনোভাবে হাতে কেমব্রিজ আইএলস 20টা নাও পাও, অ্যাটলিস্ট ট্রাই করো কেমব্রিজ আইএলস 19টা নেওয়ার জন্য। যদি মানে কোনোভাবে যদি হাতে না পাও, তাহলে অ্যাটলিস্ট মানে একটু হলেও মিলবে কম্পেয়ার টু তুমি যদি সেই 11, 12, 13 যদি এত আগের ফার্স্ট অফ অল নেওয়ার কোনো দরকারও নেই, আর আমি কখনো সাজেস্টও করবো না। উইথ দ্যাট বিং স্যাড, চলো আমরা স্টার্ট করি রিডিং নিয়ে। 2026-এর আপডেটের পরে কিন্তু আইএলস রিডিংয়ে বেশ কিছু চেঞ্জেস আসছে। সো ওই চেঞ্জেসগুলো কী কী? আই উড সে দ্য বিগেস্ট চেঞ্জ হচ্ছে আইএলস রিডিংটা আগের মতো আর প্রেডিক্টেবল না। আগের মতো আর প্রেডিক্টেবল না মানে কি আমি বলি। আগে কিন্তু একটা অ্যান্সার খুঁজে পাওয়ার একটা প্যাটার্ন ছিল রিডিং মডিউলটায়। কিভাবে? ধরো তোমাকে 12টা বা 13টা কোয়েশ্চেন দিছে, আর তোমাকে একটা প্যাসেজ দিছে যে এই প্যাসেজটা পড়ে এই প্রত্যেকটা কোয়েশ্চেন্সগুলির অ্যান্সার বের করো। এখন ওই প্যাসেজটায় ধরো 8টা প্যারাগ্রাফ দেওয়া, তো তোমাকে যখন বলতো যে অ্যান্সারগুলো খুঁজো, ইট ওয়াজ মানে প্রিটি অবভিয়াস যে কোয়েশ্চেন 1-2 এর অ্যান্সার পাবা তুমি প্যারাগ্রাফ 1-2 এর মধ্যে, কোয়েশ্চেন 3-4 এর অ্যান্সার পাবা তুমি প্যারাগ্রাফ 2 বা 3 এর মধ্যে। ঠিক আছে, মানে এইভাবে করে করে কি একটা ডেজিগনেটেড একটা প্রেডিক্টেবল প্যাটার্ন ছিল। এখন যেটা হয়েছে কি, এই প্যাটার্নটা আগের মতো তেমন একটা প্রেডিক্টেবল না। তাহলে এখন অ্যান্সার্সগুলো গেল কই? অ্যান্সার্স কিন্তু এখন ছড়ায় ছিটায় থাকবে। অ্যান্ড এটা কেন এত ইম্পর্টেন্ট? বিকজ অফ দ্য ফ্যাক্ট যে স্টুডেন্টসরা কিন্তু ভাষা থেকে প্র্যাকটিস করে যাবে একটা। ধরো আমি যদি পুরানো কোনো বইয়ের কথা বলি, ধরো আইএলস 14 বা আইএলস 15, ওই বই দেখে যে প্র্যাকটিস করতেছো, প্র্যাকটিস করে যে তুমি এক্সাম হলে যাবা, তুমি কিন্তু যা প্র্যাকটিস করে আসছো লেটেস্ট কোয়েশ্চেন্সগুলোর সাথে কিন্তু তোমার মিল খাবে না। মিল না খেলে কী করবা? তুমি প্যানিক করবা। প্যানিক করার পরে তুমি এখন অ্যান্সার খুঁজে পাইতেছো না, তারপরে তুমি নিজেই ভাববা যে আচ্ছা আমি সেটা অ্যান্সার খুঁজে পাইতেছি না, আমার তো টাইমেরও শর্ট আছে, আমি এখন কি করব? পরে ইউল এন্ড আপ স্কিপিং দি কোয়েশ্চেন ইট সেলফ। স্কিপ করলে কি তোমার মার্কস ছুটে গেলো, তাই না? এখন আমি এই জন্যই বলতেছিলাম যে তুমি যদি বই কিনো, বাই দ্য লেটেস্ট ওয়ান, আইএলস 20 কিনো, বা অ্যাটলিস্ট আইএলস 19টা কিনো। আচ্ছা, এইটা গেল হচ্ছে আইএলস রিডিংয়ের চেঞ্জেস কী কী আসছে। সো নাও দ্যাট উই ডান উইথ চেঞ্জেস, তাহলে এখন কোয়েশ্চেন্স বাকি থাকে কী কী? কোয়েশ্চেন্স থাকে হচ্ছে তোমার ম্যাচিং দি হেডিংস, যেটায় মোস্ট স্টুডেন্টসরা অনেক বেশি প্যারা খায়। সো গুড নিউজ ফর ইউ গাইজ, যারা তোমরা ম্যাচিং হেডিংস নিয়ে আগে প্যারা খাইতা, এই জিনিসটা কিন্তু এখন মানে একটু কমে যাবে, এটার ফ্রিকোয়েন্সিটা একটু কমে যাবে এক্সামসে আসার। এটার বদলে কী কী আসবে? এটার বদলে আসবে হচ্ছে তোমার ম্যাচিং প্যারাগ্রাফস, যেখানে তোমার প্যারাগ্রাফসের সাথে হচ্ছে মানে তোমার প্যারাগ্রাফ অ্যান্ড তোমার ইনফরমেশনটাকে ম্যাচ করতে হবে। আর কি কি আসবে? আসবে তোমার সেন্টেন্স এন্ডিংস, যেখানে তোমার সেন্টেন্সের বিগিনিং আর সেন্টেন্সের এন্ডটা ম্যাচ করতে হবে। আর কি কি আসবে? তোমাদের আরও থাকবে হচ্ছে ট্রু, ফলস, নট গিভেন। এটার সাথে সিমিলার একটা কনসেপ্ট থাকবে, যেটা হচ্ছে ইয়েস, নো, নট গিভেন। অ্যান্ড আরও থাকবে তোমার মাল্টিপল চয়েস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর অফকোর্স মানে যদিও তেমন একটা বেশি আসবে না, বাট স্টিল আসার একটা চান্স থাকবে,
which is, of course, matching the headings. Hopefully that is clear for IELTS reading. তুমি যদি তোমার ওভারঅল আইএলসের ব্যান্ড স্কোরটা হাই করতে চাও, লিসেনিং কিন্তু ইটস আ প্রিটি ইজি মডিউল টু গেট গুড মার্কস ইন। এখন লিসেনিং তো ইজি, ওকে বুঝলাম, কিন্তু এখানেও কিন্তু বেশ কয়েকটা চেঞ্জেস আসছে। আগে আমাদের যখন এই লিসেনিং মডিউলটা নিয়ে কথা হইতো, আমাদের এক্সামসে কিন্তু ইট ওয়াজ মানে অলওয়েজ প্রেডিক্টেবল। এক্সামসে কেমন কোয়েশ্চেন আসবে, ইদার বেশ বড় একটা ম্যাপের কোয়েশ্চেন, যেখানে তোমাকে একটা ম্যাপ দিয়ে দিবে, তুমি রেকর্ডিং শুনবা অ্যান্ড তুমি মানে বলতেছো যে এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে। তোমার একটা ম্যাপের কোয়েশ্চেন থাকতো, আরও একটা থাকতো যে একটা অনেক বড় একটা ম্যাচিং টাস্ক। এখন আমি একটা কথা বলি, এই দুইটাই কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট কোন সেন্সে, অ্যাজ দিজ আর ভেরি বিগ কোয়েশ্চেন্স, এগুলোতে কিন্তু অনেকগুলা চয়েসেস থাকতো, মাল্টিপল চয়েসেস থাকতো। তুমি যে একসাথে শুনতেছো, তুমি যে লিখতেছো, তুমি যে প্রসেস করতেছো, এই জিনিসটাই কিন্তু কি করতে করতে কিন্তু একটা পসিবিলিটি থাকতো যে তুমি যদি একটা অ্যান্সার মিস করে ফেলো বা একটা অ্যান্সার হারায় ফেলো, তখন ইউ উড প্যানিক। এমন করতে করতে তুমি প্যানিক করতেছো, তুমি ভাবতেছো যে তোমার অ্যান্সার কই, এর মধ্যে তোমার রেকর্ডিংটা কিন্তু শেষ হয়ে যাবে অ্যান্ড ইভেনচুয়ালি তুমি লাস্টের অ্যান্সারগুলোও মেস আপ করে ফেলবা। কিন্তু তোমাদের এই রিস্কটা এখন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? বিকজ আগে যে এত বড় বড় টাস্ক দিত, এখন কিন্তু এই জিনিসটা দিবে না। এখন তোমাদেরকে দিবে হচ্ছে দুইটা ছোট ছোট ম্যাচিং টাস্ক ইনস্টেড অফ একটা বড়। ওর এমনও হতে পারে যে তোমাদেরকে কোনো ম্যাপ দেয়ই নাই আর কোনো ম্যাচিং টাস্ক দেয় নাই, জাস্ট থাকবে বেশ কয়েকটা ছোট ছোট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। সো আই উড সে যে দিস ইজ আ ভেরি গুড নিউজ, যে এত বড় বড় কোয়েশ্চেন্স অ্যান্ড এত বড় বড় টাস্ক কমাই দিয়ে যে তোমাদেরকে ছোট ছোট কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স দিছে। হোয়াট দিস ডাজ ইজ, তোমার কোয়েশ্চেন্সগুলোকে যদি ভেঙে ভেঙে দেয়, তুমি কিন্তু ইউ উড বি মাচ মোর কনফিডেন্ট, যে কম্পেয়ার্ড টু যদি এত বড় একটা টাস্ক দেয়, তোমার একটা দুটো অ্যান্সার মিস হয়ে গেলে কিন্তু তোমার একটা পসিবিলিটি থাকে। বিকজ দিজ আর, যে আমি আবার আমার নিজেরা রিপিট করতেছি যে দিজ আর অ্যাকচুয়াল থিংস দ্যাট হ্যাপেন উইথ স্টুডেন্টস। আমার স্টুডেন্টসরা মানে দে ডু ফার বেটার যখন আমি তাদেরকে ছোট ছোট কোয়েশ্চেন্স দিই কম্পেয়ার টু এত বিশাল বিশাল কোয়েশ্চেন্স। বিকজ একটা ফ্যাক্টরি আছে যে ওরা দেখেই মানে ফার্স্টে দেখেই ভয় পেয়ে যায়, তাই না? বিকজ দিস ইজ হিউম্যান সাইকোলজি। আমরা যখন বড় একটা মানে অনেক ঘিচিপিচি দেখি, এতগুলো চয়েসেস দেখি, এতগুলি অপশনস দেখি, ইট ইজ ভেরি কমন যে আমরা ভয় পেয়ে যাব। আচ্ছা, আমি ততক্ষণ কোয়েশ্চেন প্যাটার্নে কি চেঞ্জেস আসছে এইসব নিয়ে কথা বললাম। আমি যদি এখন সামারাইজ করে বলি যে কোয়েশ্চেন্সগুলো তাহলে কি কি থাকলো, দে আর fill in the blank questions, multiple choice questions, maps, and matching features. IELTS listening এর জন্য I have posted a video already যে আমি কেমনে আমার IELTS এ 9 পাইছিলাম। So if that is good enough for you guys, তো you guys can check that out. কিন্তু আমি যদি একটু সামারিতে বলি, IELTS listening এর জন্য one of the best ways that you guys can do better is তোমরা আগে থেকে কোয়েশ্চেন্সগুলো পড়ে রাখবা অ্যান্ড এক্সপেক্ট দ্য কোয়েশ্চেন টাইপস, যে তোমাকে কি মানে কেমন রকমের অ্যান্ড কি কোয়েশ্চেন্স আস্ক করতেছে অ্যান্ড কেমন একটা অ্যান্সার টাইপ আসতে পারে। সো এই জিনিসটা যদি তুমি মাথায় একটা রাফ এস্টিমেট নিয়ে নাও, যদি আগে থেকে পড়ে বুঝে রাখো, তাহলে কিন্তু কি রেকর্ডিংগুলি যে যখন যখন বলবে তুমি কিন্তু ক্যাচ করে তুমি লিখে ফেলতে পারতেছো। আরও একটা জিনিস যেটা, কিওয়ার্ডস মনে রেখো। এত বড় বড় কোয়েশ্চেন্স, তার এত বড় বড় আবার অপশনস, এটা তো হিউম্যানলি পসিবল না যে তুমি পুরাটা মনে রাখবা, তাই না? সব কোয়েশ্চেন্স মনে রাখবা, সব অ্যান্সার্স মনে রাখবা, দ্যাট ইজ নট পসিবল, রাইট? দ্যাট ইজ ওয়াই তোমরা কিওয়ার্ডস মনে রেখো। উইথ দ্যাট বিং স্যাড, চলো আমরা চলে যাই পরের মডিউলে। আচ্ছা, এখন আমরা একটু টেকনিক্যাল হব, ওকে গাইজ? আমি যদি রাইটিং টাস্কের ব্যাপারে কথা বলতে চাই, স্টুডেন্টসরা কিন্তু বেশ প্যারা খায়, কারণ এখানে তোমার লেখালেখি করতে হইতেছে। আমি রাইটিং টাস্ক নিয়ে ফার্স্টে কথা বলতে চাইতেছি। মেইনলি 5 রকমের কোয়েশ্চেন টাইপস আছে পার্ট 2-তে। যে আমি যদি শুরু থেকে শুরু করতে চাই, ফার্স্ট অফ অল থাকে হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অর প্রোজ অ্যান্ড কনস। যেখানে কোয়েশ্চেন্স এরকম আসবে যে টু দ্য অ্যাডভান্টেজেস অফ সামথিং আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। থাকতে পারে টু ভিউজ অ্যান্ড ইউর ওপিনিয়ন,
তোমাকে দুইটা ভিউ দিয়ে দিবে আর তারপর তোমার অপিনিয়ন যাবে, যেরকম ডিসকাস বোথ অফ দিস ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন। ওকে, থাকতে পারে অপিনিয়ন এসে, যে তুমি কি অ্যাগ্রি করতেছো নাকি তুমি ডিসঅ্যাগ্রি করতেছো, বা তুমি অ্যাগ্রি করলেও টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি, মানে তুমি অ্যাগ্রি করতেছো যদিও তুমি মানে কত দূর অ্যাগ্রি করো, বা টু হোয়াট এক্সটেন্ট ইউ ডিসঅ্যাগ্রি, যে তুমি কত দূর পর্যন্ত ডিসঅ্যাগ্রি করতেছো। থাকতে পারে প্রবলেমস অ্যান্ড সলিউশনস, যে এক্সপ্লেইন সাম পসিবল রিজনস ফর দিস প্রবলেম অ্যান্ড সাজেস্ট সাম সলিউশনস। তোমাকে একটা প্রবলেম দিয়ে দিবে, তোমার কাছ থেকে সলিউশন চাবে, যে তোমার অপিনিয়নে সলিউশনটা কি, বা what can be done to solve this problem. And lastly, for writing task 2, তোমাকে দিতে পারে 2 direct questions, যেখানে তোমাকে দুটা ডিরেক্ট কোয়েশ্চেন দিয়ে দিবে আর তোমাকে আস্ক করবে যে এই সিচুয়েশনটার অ্যাডভান্টেজেস কী কী, বা এই সিচুয়েশন ডিসঅ্যাডভান্টেজেস কী কী। দিস ওয়াজ ইট, দ্য 5 টাইপস অফ কোয়েশ্চেন্স ফর রাইটিং টাস্ক 2। এখন ইফ আই এম গোয়িং টু রাইটিং টাস্ক 1, আচ্ছা বাই দ্য ওয়ে গাইজ, আমি কিন্তু একাডেমিক আইএলটিএসের কথা বলতেছি, তোমরা কি যদি জেনারেল ট্রেনিংয়ের জন্য এটা দেখে থাকতেছো, আমি একটু বলে দিই। আইএলটিএস রাইটিং মডিউলে কিন্তু আইএলটিএস টাস্ক 1টা ইজ ডিফারেন্ট ফ্রম general training compared to academic. So keep that in mind. With that being said, moving on to IELTS writing task 1. এখন coming to IELTS writing task 1, আগে কি হইতো, আগে কিন্তু তোমাকে যে ইনফরমেশনটা দিত, either a pictogram or a table দিত, অথবা একটা a specific kind of graph দিত। এখন কিন্তু জিনিসটা ওইটা না, এখন কিন্তু আগে যেমন জাস্ট একটা সিঙ্গুলার দিত, এখন কিন্তু দে আর গিভিং ইউ মাল্টিপল টেবলস অথবা মাল্টিপল গ্রাফস। আগে তোমাকে ধরো একটা ইনফরমেশনের টেবিল দিত, এখন তোমাকে 2-3টা ইনফরমেশনের টেবিল দিবে। আগে তোমাকে জাস্ট এক রকমের গ্রাফের একটা পিকচার দিত, এখন কি করতেছে ওরা একটা কোয়েশ্চেনেই 2-3 রকমের গ্রাফ। আগে যেমন ধরো জাস্ট একটা বার গ্রাফ দিত অথবা একটা পাই চার্ট দিত, এখন ওরা কি করতেছে সব মিলাই দিতেছে, যে একটা কোয়েশ্চেনেই পাই চার্টও আছে, বার গ্রাফও আছে, সব কিছুই আছে। ওকে, সো এখন সলিউশনটা কি? ইট ইজ ভেরি ভেরি কমন যে স্টুডেন্টসরা এত বেশি ইনফরমেশন দেখলে প্যারা খেয়ে যাবে, বিকজ আমি যেটা লিসেনিংয়ের সময় তোমাদেরকে বললাম, এত বড় বড় টাস্ক দিলে কিন্তু স্টুডেন্টসরা প্যারা খেয়ে যায়। দ্য সেম গোজ ফর রাইটিং অ্যাজ ওয়েল, যে এত বেশি ইনফরমেশন এত আলাদা আলাদা স্ট্রাকচারে দেখলে কিন্তু ওরা নার্ভাস হয়ে যাবে আর ঠিক মতো লিখতে পারবে না। সো আমি জাস্ট কয়েকটা জিনিসে একটু টাচ আপ করতে চাই। সো হোয়াট আর সাম নোটেবল থিংস যেটার ব্যাপারে আমরা লিখতে পারি ফর রাইটিং? আমরা লিখতে পারি হচ্ছে ট্রেন্ডসের জন্য, কোনো কিছু কি বাড়তেছে বা কোনো কিছু কি কমতেছে, কোনো কিছু কি মানে ওভার টাইম স্টেবিলাইজ হইতেছে নাকি কি, ইউ গাইজ ক্যান টক অ্যাবাউট দ্যাট। আরও কথা বলতে পারো যে মেজর ডিফারেন্সের ব্যাপারে, যে কোনো একটা ইনফরমেশন টাইপের বা কোনো একটা গ্রুপের হাইয়েস্ট পয়েন্ট অ্যান্ড লোয়েস্ট পয়েন্ট, বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বা হাইয়েস্ট বা লোয়েস্ট, বিগেস্ট বা স্মলেস্ট, থিংস লাইক দিস, এইসবের ব্যাপারে কথা বলতে পারো। লাস্টলি আর একটা জিনিস দ্যাট ইউ গাইজ শুড ডু ইজ মেনশন দি ওভারভিউ। লাস্টের দিকে যে ওভারভিউটা হচ্ছে বেসিক্যালি একটা সামারিতে তুমি মেনশন করে দিচ্ছ যে পুরা মানে থ্রু আউট ইয়োর হোল প্যাসেজ তুমি যা যা লিখছো তুমি লাস্টে এসে ইন কনক্লুশন সব কিছু জানাই দিচ্ছ। অ্যান্ড আমি আরেকটা মিসকনসেপশন একটু ক্লিয়ার করতে চাই, যে আইএলটিএস রাইটিংয়ের জন্য কিন্তু মানে এমন কিন্তু নেসেসারি না যে যত বেশি কমপ্লেক্স ওয়ার্ড লিখবে সে তত হাই ব্যান্ড স্কোর পাবে, বা যে যত বড় করে লিখবে সে তত বড় মানে সে তত বেশি হাই ব্যান্ড স্কোর পাবে। থিংস আর নট লাইক দিস। তুমি অ্যাটলিস্ট আমি আমার স্টুডেন্টসদেরকে কিন্তু কখনোই বলবো না যে এত বেশি কমপ্লিকেটেড ওয়ার্ডস বা এত বেশি কমপ্লেক্স ওয়ার্ডস তুমি মুখস্থ করে যে লিখো। ইট ইজ নট লাইক দ্যাট গাইজ। তুমি তোমার ইনফরমেশনটা ঠিকমতো লিখতে পারতেছো নাকি, তোমার ইনফরমেশন দেখে কি এক্সামিনার বুঝতে পারতেছে নাকি, তোমার টেন্স ঠিক আছে নাকি, তোমার পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স এইসব ঠিক আছে নাকি, তোমার গ্রামার ঠিক আছে নাকি, তোমার বেসিক ভোক্যাবুলারি ঠিক আছে নাকি, এইসব যদি ঠিক থাকে তাহলে ইউ আর মোর দ্যান এনাফ। তোমার প্যারাগ্রাফটা কিন্তু বেশ ভালো, তোমার কিন্তু আর এইটা নিয়ে এত বেশি প্যারা নিতে হবে না। এখন ফাইনালি
স্পিকিং মডিউলের কোয়েশ্চেন্স মোর অর লেস সেমই আছে। সো আমি কোয়েশ্চেন্স নিয়ে তেমন একটা কথা বলতে চাইতেছি না। I wanna end the video off by giving you guys a few tips and tricks. First of all, আমি যে রাইটিংয়ে তোমাদের যে জিনিসটা বললাম, আমি স্পিকিংয়েও সেই সেম জিনিসটাই বলবো। ইটস নট দ্য ফ্যাক্ট যে তুমি কত ভারী ভারী ওয়ার্ডস জানো বা তুমি কত ফ্যান্সি ওয়ার্ডস ইউজ করতেছো। ইউ ডোন্ট হ্যাভ টু ইমপ্রেস দি এক্সামিনার, বাট মেক শিওর যে জিনিসটা ইট মেক্স সেন্স, জিনিসটা ইজ অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডেবল। তুমি যা বলতেছো এক্সামিনার তা বুঝতেছে। অনেক সময় হয় কি স্টুডেন্টসরা একটু বেশি ফ্যান্সি ওয়ার্ডস ইউজ করতে যায়, এমন একটা ওয়ার্ড বলে ফেলে যে এটার মিনিং কিন্তু মিলে না, কনটেক্সটের সাথে মিলে না, যা বলতেছে ওটার সাথে মিলে না, তারপরে কিন্তু ব্যান্ড স্কোর লো হয়ে যায়। তুমি ভারী ভারী ওয়ার্ডস মুখস্থ করার জায়গায় তুমি তোমার প্রোনাউন্সিয়েশনটাকে একটু প্রায়োরিটি দাও। তুমি যে কেমনে প্রোনাউন্স করতেছো, আমি তোমাদের সবাইকে একটা এক্সাম্পল দিই। দি আদার ডে আমার স্পিকিং ক্লাসে আমার একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টকে বলছে যে স্ক্রিন, লাইক দ্য সেলফোন স্ক্রিন, ঠিক আছে? ও এমন বাজেভাবে প্রোনাউন্স করছে যে আমার আরেকটা স্টুডেন্ট শুনছে যে স্কিন, মানে গায়ের চামড়া। সো এই প্রোনাউন্সিয়েশন জিনিসটাকে দিস প্লেজ আ ভেরি ভাইটাল রোল, কারণ তুমি যদি একটা জিনিস বুঝাইতে চাও, যদি তুমি আরেক জিনিস বুঝাই ফেলাও। আরও অনেক সময় হয় কি যে স্টুডেন্টসরা ওরা এত বেশি ফ্যান্সি ওয়ার্ডস ইউজ করতে যায়, ওরা কি করে, ওরা অফ টপিক চলে যায়। সো এটা এক্সামিনার কি বুঝলো, আমি যে স্টুডেন্টটাকে একটা কোয়েশ্চেন করছি, স্টুডেন্টটা ঠিক মতো অ্যান্সার করতে পারে না, বা মানে কনটেক্সট কি আমি বলছি এটাও বুঝে নাই দেখেই ও অফ টপিক চলে গেছে, এটাই কিন্তু দে কাট ইয়োর ব্যান্ড স্কোর ফর দিস। সো এটা মাথায় রেখো। যাই হোক গাইজ, দিজ ওয়ার দ্য চেঞ্জেস IELTS has made 2026-এর জন্য। If you guys have made it this far, thank you so much for being here. And if you like this video, please amake support koro, because I'm making these videos for you guys. And it would mean so much if you guys are showing me some love. Till then, see you.